আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন, অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম ঠিকানা। আজকের এই চৌগাছা ঝিকরগাছা অঞ্চলের আপনাদের প্রাণপ্রিয় মানুষ, বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাইয়ের আজকের এই আসনের বিশাল এই জনসভার সম্মানিত সভাপতি, উপজেলার সম্মানিত আমির, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, মজলুম জননেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব এটিএম আজহারুল ইসলাম, আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আপনাদের অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক, শ্রদ্ধাভাজন জননেতা জনাব মোবারক হোসেন, আজকের এই প্রোগ্রামের মধ্যাকর্ষণ, যাকে কেন্দ্র করে আপনারা হাজার হাজার ভাই এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ দাঁড়াবার জায়গা না পেয়ে ছাদে অবস্থান নিয়েছেন। আপনাদের সেই প্রাণপ্রিয় মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, বাংলাদেশের চিকিৎসা জগতে যিনি সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রেখে চলেছেন এবং সেই অভিজ্ঞতা নিয়ে এখন আবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়াবার সিদ্ধান্তের অংশ হিসাবে তিনি বাইরের দেশের পাসপোর্ট সেখানে রেখে আপনাদের ভালোবাসায় নিজেকে আবদ্ধ করেছেন। আমাদের সেই প্রাণপ্রিয় মানুষ ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাই আজকের এই প্রোগ্রামে কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন। সম্মানিত জেলা আমির বক্তব্য রেখেছেন, অন্যান্য আসনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিশেষ করে আমি লক্ষ্য করছি আজকের এই মাঠ শুধুমাত্র আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য ছেড়ে দিলেও বোধহয় এই মাঠটা পরিপূর্ণ হয়ে যেত। আমাদের মা বোনদের বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে সংসার, পুত্র, পরিবার, পরিজনের দায়িত্ব পালনের পাশে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য অংশগ্রহণ করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, মাইকের আওয়াজ যেখান থেকে যারা শুনছেন সবাইকে আরেকবার শ্রদ্ধার সাথে দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের কোনো কথা ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো বক্তব্য দেওয়া ছাড়া, কোনো আলোচনা করা ছাড়া আল্লাহর দেওয়া একটা বিধান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর দেওয়া বিধান, আলা লাহুল খালকু ওয়াল আমর, যা আমরা এক কথায় বলি জমিন যার, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। সম্মানিত ঝিকরগাছা চৌগাছাবাসী, আপনার একটা বাড়ি আছে, বাড়ির মালিক আপনি, সেখানে সংসারে যদি আপনার কথা না চলে, বাইরের কোনো লোকের কথা চলে, সংসারে শান্তি না অশান্তি। আপনার একটা ব্যবসা আছে, মালিক আপনি, আপনার কথা চলে না, ওখানে অন্য কর্মচারী পার্টনার যে আছে তার কথা চলে, ব্যবসায় লাভ লস। আপনার একটা প্রতিষ্ঠান আছে,
ওটার মালিক আপনি, আপনার কথা চলে না, ওখানে আশেপাশের লোকদের কথা শুনতে হয়, তার আলোকে ওই প্রতিষ্ঠান চালাতে হয়। প্রতিষ্ঠান সচল না অচল? বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর রেখে, এখন 54 বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক, পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে। শান্তির পরিবর্তে অশান্তি, সচলের পরিবর্তে অচল, সুন্দরের পরিবর্তে অসুন্দর, ন্যায়ের পরিবর্তে অন্যায়, আলোর পরিবর্তে অন্ধকার যেমন ছেয়ে গেছে, আজ আমরা একবার দেখতে চাই মানুষের দেখা বারবার শেষ, ইসলামের বাংলাদেশ। সব দেখেছি বারবার, ইসলাম এইবার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঠে খেলা হয়, আপনি কাউকে এই কথা বলেন, আপনাকে অযোগ্য ঘোষণা করা হলে আপনাকে খেলতে দেওয়া ছাড়াই, এটা বিবেক সম্মত না বিবেক বর্জিত? খেলতে না দিয়ে কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে? আমরা যদি বাংলাদেশের সাধারণ একটা বিবেকের কাছে এই আবেদনটুকু তো করতেই পারি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 54 বছরে আমরা দলের পর দল, মতের পর মত, প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত, দেখতে দেখতে আমরা টায়ার্ড, আমরা পরিশ্রান্ত। আমরা 90 ভাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইসলাম দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছি না। এই আফসোস, এই অন্তর্জালা নিয়ে এবার আমাদের হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা উজাড় করে শুধু ঝিকর গাছা চৌগাছায় নয়, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এবার আওয়াজ তুলতে হবে, জমিন যার। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না, খেলতেই দেওয়া হয় নাই। আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই। আমাদের আমিরে জামাত বলেছেন, ইয়েস, আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে, আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই। সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই, সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই, নিজ দলের মধ্যে লোকদের খুনাখুনি করে নিজ ভাইকে হত্যা করার অভিজ্ঞতা নাই। নামাজ চলতেছে এই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় যেই দল তার কর্মীকে হত্যা করে, সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয়ী দূরের কথা, রাজনীতি করার অধিকার থাকতে পারে না। নামাজ চলমান, নামাজ চলমান অবস্থায় তার দলের লোকেরা তার দলের লোকদেরকে হত্যা করে। আমি তাদের বিবেকের কাছে জানতে চাই, নামাজরত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয়, আপনার কাছে বাংলাদেশের কোন আর একজন মানুষ নিরাপদ হতে পারে না। আমাদের অভিজ্ঞতা নাই। প্রধান অতিথি, পদপ্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, সেজন্য আমি কথা লম্বা করতে চাই না। আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। আমরাও তো একটা টেস্ট করেছি মাত্র, রিহার্সাল দিয়েছি মাত্র। এই রিহার্সালে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন 2 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি নেব। আমি তাদের কাছে জানতে চাই, আমাদের এই 3টা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমাদৃত হয়ে আজ বিশ্ববাসী কূটনীতিকরা জামাত ইসলামের পাশে এসে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে, জামাত ইসলামীকে বাংলাদেশে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা নাই। ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে। মিনি পার্লামেন্ট চালান, তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা।
মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, মিনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, মিনি পার্লামেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের ছাড়া কাকে ভোট দেবে, দেওয়ার তো কেউ নাই। নাই যেখানে বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ মেহেরবানি দিয়ে ফুল পার্লামেন্ট 4টা বিশ্ববিদ্যালয় আমাদেরকে আল্লাহ দান করলেন। শুধু দানই করেন নাই, বাংলাদেশে মডেল বিশ্ববিদ্যালয় পরিচালনার ছাত্র সংসদ ছাত্র শিবির উপস্থাপন করে দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে মডেল বাংলাদেশ উপহার দিতে পারবে। আপনাদের বক্তব্যের মধ্য দিয়েই, আপনাদের যুক্তিতেই নির্বাচন ছাড়াই বাংলাদেশ জামাত ইসলামীকে এবার জনগণের কাছে দিয়ে দেওয়া উচিত। ভাই, আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালাবে তারা বাংলাদেশ চালাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির চালাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের সমর্থন নিয়ে চালাবে। আমরা শুনলাম ওই জামাত ইসলামী হুজুর, ওনাদের টুপি আছে, দাড়ি আছে, ওনাদের জানাজায় ভালো মানায়, মিলাদ শরীফে ভালো মানায়, নবজাতকের কানে আজান দেওয়া ভালো মানায়। ওনাদের তো এইসব বিশ্ববিদ্যালয়, সংসদ, গণভবন, বঙ্গভবন, সর্বোচ্চ হইলে ওনারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ওনারা একেবারে দয়া দাক্ষিণের অংশ হিসাবে ইমামতি করতে পারেন। ভাই বন্ধুগণ, আমার ভাই বোনেরা, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর তারা ঘোষণা দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী যারা জগন্নাথ হলে আমাদেরকে 7 ভোট, 8 ভোট, 10 ভোট দিয়েছে, আমাদের উন্নয়ন অগ্রগতি যাত্রা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা জাস্টিস, ন্যায় বিচার এবং তাদের অধিকার প্রাপ্তিটা আমরা সেখান থেকে শুরু করে প্রমাণ করেছে ছাত্র শিবির। জামাত ইসলামী ছাত্র শিবিরের হাতে যথাযথ অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা হলো ওই আমরা জানাজা, আমরা মিলাদ শরীফ, আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ। ওনারা নির্বাচিত হয়েছে, চালাইতে পারবে না। ছাত্র ভালো, পাশ করতে পারবে না, পাশ করলেও চাকরি পাবে না, চাকরি পাইলেও বেতন পাবে না, বেতন পাইলেও বরকত হবে না, বরকত হইলেও সংসার চলবে না। যুক্তির আর কোনো শেষ নাই। বললো ভোটই দিতে পারবে না, আমাদের ছাড়া ভোট দেবে কারে? পাশ করলো, বললো পাশ করে টিকতে পারবে না, বলে টিকতে পারবে, কাজ করতে পারবে না, বলে কাজ করতে পারবে, সামনে আগাইতে পারবে না। আমাদের মিনি পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট, মাদক, গণরুম, ভাইয়ের রাজনীতি এবং সেখানে মেধার পরিবর্তে সন্ত্রাসের ঝঞ্ঝানির পরিবর্তে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টু শব্দ পর্যন্ত সেখানে সংগঠিত না হওয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিজয় মিছিলে কোনো ঝামেলা না হওয়া, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় মিছিলের পরিবর্তে কান্নার রোল পড়ে যাওয়া প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী এদেশের 20 কোটি মানুষকে সাথে নিয়ে একটা ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, চট্টগ্রামে হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে, হয় নাই? হয়েছে তাহাজ্জুদ নামাজ, হয়েছে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে মসজিদের স্টেটমেন্টগুলো ভিজিয়ে দিয়ে আল্লাহর কাছে আমরা বলেছিলাম, আল্লাহ যে বিজয় আপনি দিয়েছেন এই বিজয়ের মর্যাদা রক্ষা করার জন্য আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্ব যেন পালন করতে পারি। এটাই হচ্ছে একজন ইমানদারের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার প্রতীক। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অহংকার মুক্ত থেকে আজ এই লক্ষ জনতাকে সামনে রেখে ডাক্তার
মানুষ, নিরহংকার মুক্ত একজন মানুষ। আমি তাকে আজ নয়, আমি ছাত্র সংগঠনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে, তখনকার সময় থেকে আমি তার দোয়া এবং স্নেহ পাওয়ার শুরু করেছি। আমি তখন থেকে তাকে জানি। আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে, আল্লাহ মাফ করুন যেন বাড়াবাড়ি না হয়। যদি আপনারা ওনাকে এখানে এখনো কোনো সন্দেহের তালিকায় রাখেন, প্রয়োজন আমি বাউফলবাসীর সাথে আলাপ করব, আমি বাউফলে নিয়ে যাব, আমি বাউফলে নিয়ে ওনাকে এমপি বানাই আপনাদের কাছে দেব। কিন্তু আজকে কথা দিতে হবে, এরকম নিরহংকার মুক্ত, স্বাস্থ্য সচেতন, জনগণের কল্যাণে নিবেদিত আমাদের ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাইকে আমরা কি শুধু চৌগাছায় রাখবো, নাকি গোটা বাংলাদেশে তাকে আগামী দিনে সেবা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য তাকে এখান থেকে প্রস্তুত করে পাঠাবো? দেখে আমরা পারবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনেরা হাত জাগিয়েছেন, আমাদের ভাইয়েরা হাত তুলেছেন, আমাদের সমস্ত মানুষ হাত জাগিয়ে দেখিয়েছেন আমরা ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাইকে আগামীর সংসদে প্রেরণ করবে ইনশাআল্লাহ। এবার দুটো কথা বলে শেষের দিকে যাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই আমাদের এই চৌগাছা জিকরগাছায় আপনাদেরকে নিতে এসেছেন না আপনাদেরকে দিতে এসেছেন? দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন না দেন নাই? আল্লাহ তাআলা ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন বলেই আজ আমরা একটা কথা পরিষ্কার বলে যাই, জিকরগাছা চৌগাছার ভাই বোনেরা, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই তিনি ব্যক্তি হিসাবে এমপি হবেন না, ব্যক্তি হিসাবে তিনি হবেন আপনাদের একজন খাদেম, আপনাদের একজন সেবক। আজ যারা 5 মাস আপনাদের পিছনে ঘুরছে, আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে অনুনয় বিনয় করছে, অন্যায়ভাবে টাকা বিছাচ্ছে, অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করছে, এই 5 মাস আপনাদের কাছে ঘুরে আগামী 5 বছর আপনাদেরকে তাদের পিছনে ঘোরাতে বাধ্য করবে। এবার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে। দেশ স্বাধীনের 54 বছরে এমপি বানিয়েছি বারবার, খাদেম সেবক বানাবো এইবার। এবার এমপি চাই না খাদেম চাই, এমপি চাই না সেবক চাই। দ্বিতীয় কথা, এবার আমরা ব্যক্তি ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাইকে সংসদে পাঠাবো না, উনি ব্যক্তি যাবেন, আমরা এবার সংসদে পাঠাবো আল ইসলাম, ইসলাম এবং ইসলাম। এবার ইসলামের ভিত্তিতে 2024 সালের জুলাই আগস্টে যে তরুণ যুবকরা স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস, এই তরুণেরা এখানে আছে, তারিক বিন জিয়াদের অনুসারীরা আছে, মুহাম্মদ বিন কাসিমের অনুসারীরা আছে, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারুণ্যের হিলফুল ফজল গঠনের সেই যৌবনের শক্তির লোকের এখানে আছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, উই ওয়ান্ট জাস্টিস একমাত্র ন্যায় বিচার দিতে পারে যেই সংগঠন, যেই দল, যেই ইসলাম, সেই ইসলামের ভিত্তিতে এবার সবাই মিলে ঘরে ঘরে আওয়াজ তুলে দাঁড়িপাল্লার বিজয় নিয়ে আসা পর্যন্ত রাজপথে, ময়দানে, প্রান্তরে ছুটে যাওয়ার জন্য রাজি আছি কারা? আমার ভাই এবং বন্ধুগণ, আসুন, বাংলাদেশ জামাত ইসলামী এবার এমপি বানাবে না, বাংলাদেশ জামাত ইসলামী এবার আপনাদের কাছে একজন সেবক, একজন খাদেম উপহার দিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না, বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদে ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, আসুন, ইসলাম প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য হুদাল লিন-নাস কোরআনে বর্ণনা করেছেন, উনজিলা ফিহিল কোরআন, এই কোরআন নাজিল করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয়, গোটা মানব জাতির জন্য। তাই আসুন, আজ মা বোনেরা এখানে যারা এসেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম শাহাদাত বরণ করে আমাদের কাছে নজির রেখে গেছেন। আমাদের ভাইদের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তলোয়ারের যুদ্ধে, সেই তীর ধনুকের যুদ্ধে তারা যেমন পানি নিয়ে পাশে দাঁড়াতো, চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়াতো, আজ আমাদের মা বোনেরাও এখানে পাশে এসে দাঁড়িয়েছেন। এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না। সেই আহ্বান জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে
আমরা জিকির গাছা এবং এখানকার সমস্ত অঞ্চলের মানুষদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ একটা জিকির গাছা করে তোলার, চৌগাছা করে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের থাকলে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের নেতৃবৃন্দের মুখে অনেক কথা শুনেছেন। আমি সেই কথা আবার পুনরাবৃত্তি করে আপনাদের বিরক্তির উদ্ভক্ত করতে চাই না। আপনারা একটু আগেই শুনেছেন আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম, একটার না তিনটার ফাঁসি। সেখান থেকে আল্লাহ 25 আগস্টের বিপ্লবের পর অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা বলেন, তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পাই। সেই সুবাদে আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই। আমাদের অভাব চরিত্রবান নেতাদের অভাব, এবং তার বড় প্রমাণ বিগত 15.5 বছরে যে দলটি দেশ শাসন করেছে, ক্ষমতা ছাড়ার পর জানা গেল প্রায় 27,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটাই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না, এটা সম্পদশালী দেশ। কিন্তু সম্পদের সৎ ব্যবহার করার মতো, সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক, সৎ লোক এই দেশে 54 বছরে পাওয়া যায় নাই। যার পরে এই সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী প্রথমেই বলতে চায় জনগণের সামনে, যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, যে জনগণের ভালোবাসা পাই, আগামীতে জামাত ইসলামী যে জনগণের সেবা করার সুযোগ পায়, সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি নির্মূল করব। কারণ দুর্নীতিতে বাংলাদেশের প্রধানত সমস্যা। আজকে যদি দুর্নীতি না হতো, 27,000 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে দেশে থাকতো, বাংলাদেশের গরিব ছেলেরা তাদের বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে চাকরির জন্য যেতে হতো না। যাওয়ার পথে নদীতে গিয়ে তারা নৌকা ডুবি হয়ে মারা যেত না। এই সম্পদ বাংলাদেশে ব্যবহার করা হলে বিদেশ থেকে আমার দেশের লোকেরা চাকরি করতে আসতো। এই দেশ সিঙ্গাপুর কেন, এর চেয়ে অনেক অনেক বড় উন্নত দেশ হতে পারত, কিন্তু দুর্নীতির দেশ ভরে গিয়েছে। অনেকে বলে থাকেন, এই কথা বললে বলে আপনারা তো ক্ষমতায় যান নাই, আপনারা দুর্নীতি করবেন না ক্ষমতায় গিয়ে, তার প্রমাণ কি? আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই, আপনারা ফিরে দেখুন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট আমরা দেশ শাসনের সুযোগ পেয়েছিলাম। সেই দেশ শাসনের অংশীদার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয় চালিয়েছেন। একটি কৃষি মন্ত্রণালয়, একটি শিল্প মন্ত্রণালয়। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ একটি মন্ত্রণালয় চালিয়েছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে 1971 সালে কল্পকাহিনী তৈরি করে। কিন্তু আমাদের ক্ষমতা ছাড়ার পর সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতায় ছিল। ওনাদের ফাঁসি দেওয়ার আগে 3 বছর প্রায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সুযোগ পেয়েছিল। কিন্তু এই 5 বছরে কোনো সরকারি এই 2 মন্ত্রী বিরোধী 1টি টাকা আত্মসাতের প্রমাণ সামনে হাজির করতে পারে নাই। আমরা সেই নেতাদের দল করি, সেই নেতাদের দলেই আমরা কর্মী। অতএব জামাত ইসলামী দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের 2001 সালে আমাদের 18 জন এমপি ছিল। এই 18 জন এমপির বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেশ করতে পারেনি। এতে প্রমাণ হয় জামাত ইসলামী যখন যে দায়িত্ব পাক না কেন, তারা দুর্নীতি করে না। এই জন্য
জনগণের ভয়ে না, পুলিশের ভয়ে না, বিডিআর আর্মির ভয়ে না, আমরা দুর্নীতি করি না আল্লাহর ভয়ে। আমরা বিশ্বাস করি এই দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব আল্লাহকে দিতে হবে। সেই জবাবদিহিতা জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে তৈরি করা হয়। অতএব এই জামাতের লোকরা দায়িত্ব পেলে ইনশাআল্লাহ আপনার ধরে দিতে পারেন বাংলাদেশ অল্প সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত হলে আমরা 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশ বেকার সমস্যা দূর করতে পারব। আমরা ক্ষমতা পেলে, দায়িত্ব পেলে আমরা মুসলমানদের এই দেশে আমরা জাকাতের আইন চালু করব। এই জাকাত বাংলাদেশে যে সমস্ত ব্যাংকে ধনী মানুষরা টাকা জমা রাখে, সেই টাকা যদি আদায় করা যায় প্রায় 50,000 কোটি টাকা বছরে জাকাত আদায় করা সম্ভব। এই জাকাত গরিব, ফকির, মিসকিন, দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে। তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সবটাই বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। এই 2টি কাজ যে দায়িত্ব আমরা করতে পারি, এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনার বাংলা থাকবে না, এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আওয়ামী লীগের সময় দুর্নীতি কী পরিমাণ বেড়ে গিয়েছিল আপনারা জানেন। যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলেই যে সংবাদ সম্মেলন করতেন, সেখানে বলেছেন যে আমার পিয়ন সে 400 কোটি টাকার মালিক, তিনি অপরাধ করেছেন 2টা। তার পিয়ন যে 400 কোটির মালিক হয়, আপনি তার বিরুদ্ধে মামলা দিলেন না কেন, গ্রেপ্তার করলেন না কেন? তার মাঝে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। এখন যদি কেউ প্রশ্ন করে আপনার চাকর যদি 400 কোটির মালিক হয়, তাহলে আপনি কয় হাজার কোটি টাকার মালিক। আজকে সেই টাকার পাহাড় আপনাদের কাছ থেকে শোষণ করে নিয়ে বিদেশে বসে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এরপর বলতে চাই, আমাদের অনেক ভাই বলে থাকেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না, তাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখা হবে, তারা শিক্ষিত হয়ে কোনো চাকরি করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল কথা। মাসুদ সাহেব একটু আগে আপনার সামনে অনেক কথাই বলেছেন। আমি বলতে চাই, জামাত ইসলামী যে দায়িত্ব পায়, বাংলাদেশের নারী সমাজ সবচেয়ে নিরাপত্তা অনুভব করবে। তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয়ে পরপরই একটি টিভি চ্যানেল দেখতে পেলাম। একজন টিভি উপস্থাপক এক ছাত্রীকে জিজ্ঞেস করলো, তুমি কাকে ভোট দিয়েছো? সে বলেছে ইসলামী ছাত্র শিবিরকে। তাকে পাল্টা প্রশ্ন করা হলো, ওরা তো স্বাধীনতা বিরোধী, রক কাটে, ওরা তোমাদেরকে বোরখা পরাবে ইত্যাদি। তখন এই ছাত্রীকে উত্তর দিয়েছিল, উনি বলেছেন রক কাটবে কি জানি না, আমাকে বোরখা পরাবে কিনা জানি না, কিন্তু আমি তিনি বলেছে, ছাত্রী বলেছিল কি, আমি ছাত্র শিবিরের কাছে নিরাপদ মনে করি। ছাত্ররা টকবগে যৌবন ভরা যুবক, তাদের কাছে যে একটি ছাত্রী নিরাপদ থাকতে পারে, তাদের মুরব্বী আমরা জামাত ইসলামী দায়িত্ব পেলে বাংলাদেশের সকল প্রকার নারীরা সম্পূর্ণ নিরাপদে তাদের জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে আর একটা অভিযোগ করা হয়, অমুসলিমদের নাকি আমরা মুসলমান বানাবো, আমরা ক্ষমতায় গেলে তার ঠিকমতো পূজা পালন করতে পারবে না। আমি যদি এখানে হিন্দু ভাই থাকেন, তাকে আমি স্মরণ করতে বলবো, 2024 সালের পূর্বে যে হাসিনা ক্ষমতায় ছিলেন, আপনারা প্রায় দেখবেন দুর্গা পূজার সময় পূজা মণ্ডপ ভাঙ্গা হতো, মূর্তি ভাঙ্গা হতো, আর দায়িত্ব ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে দেওয়া হতো। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আজকে 2025 সালে যে দুর্গা পূজা হয়েছে, বাংলাদেশের কোনো মিডিয়া কেউ এই কথা বলতে পারেনি যে একটা দুর্গা মণ্ডপে হামলা করা হয়েছে, একটি মূর্তি ভাঙ্গা হয়েছে, কেউ বলতে পারবে না। তাহলে আগে, এখন তো আমরা ক্ষমতার কাছাকাছি, এরপর যদি দুর্গা পূজা আমরা ভাঙতে না পারি, তো এর আগে দুর্গা পূজা মণ্ডপ ভেঙেছিল কে? যারা ভেঙেছে তো আজকে দেশে নাই, দেশ থেকে পালিয়ে গিয়েছে। অতএব জামাত ইসলামীর আমিরে জামাত তিনি ঘোষণা দিয়েছেন 24 সালের পট পরিবর্তনের পরে আপনারা সকল হিন্দু বাড়িতে পাহারা দেবেন, মন্দিরে পাহারা দেবেন, যাতে কেউ দুঃসাহস করতে না পারে অন্য ধর্মলোকদের উপর আঘাত করতে। এই প্রমাণ জামাত ইসলামী দিয়েছে। অতএব মুসলিম ভাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক,
বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব পেলে আপনারা সবচেয়ে নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা নামাজের জন্য ব্যস্ত হয়েছে, নামাজ পড়তে যাবেন। আমি শুধু আর কথা বলাবো না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর আজকে জোয়ার সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশের দাঁড়িপাল্লার জোয়ার। এই জোয়ারে ভীত হয়ে আমাদের বিরুদ্ধে আজকে জঘন্যতম হামলা শুরু করেছে। আসলে যারা পরাজয় নিশ্চিত জানে, তাদের মাথা ঠিক থাকে না, তারা আবল তাবল কাজ করে। এই জন্য তারা বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, আমরা কাউকে হামলা করব না, তবে হামলা করতে আসলেও দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। আমরা আর 24-এর পুরে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না। দিনের ভোট রাতে হোক আমরা চাই না, আমরা দামি নির্বাচন হোক আমরা চাই না। সন্ত্রাস করে, ভোট বাক্স দখল করে অথবা ভোট বাক্সে ব্যালট ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন, এই দিন শেষ। আমি যুবক ভাইদের এই কথা বলতে চাই যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অথবা আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যারা ভোট বাক্সে ব্যালট বাক্স ঢুকাইতে চাবে অথবা ব্যালট ছিনতাই করবে, তাদের যেমন দুহাত আছে, আমাদেরও দুহাত আছে। এই দুহাত দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা এলাকার জনগণের ভোট তা নিজ পছন্দ অনুযায়ী মার্কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই। এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই ভরা দুপুরে বিশেষ করে মহিলা বোনদের যে আগমন, আমার অনেক সমাবেশ করেছি, আমি সত্যি বলতে চাই এরকম মহিলা আমি সমাবেশ দেখিনি। এই দুপুর বেলায় আলহামদুলিল্লাহ এই পরিবেশ থেকে আমার মনে হয়েছে এখানকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা যদি দাঁড়িপাল্লাকে ভোট দিতে চান, আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিতে চাই। এখানে যে উপস্থিত আছেন সবাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না। জয়লাভ করতে হলে আপনাদের কাজ করতে হবে। সেই কাজ হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে জনগণকে নিয়ে আসার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, মোবাইলের যুগ, মোবাইল করে তাদেরকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। 2 থানায় এই কাজটা যদি করা হয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনের এই দাঁড়িপাল্লা মার্কায় চুকর গাছায় জয়লাভ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনাদের সামনে হাজির করা হয়েছে অত্যন্ত কথাটা কিন্তু খুব সহজ কথা নয়। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। নাগরিকত্ব ছেড়ে দিলাম, দেশে এসে যে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম, আমার 21-2 করলে গেল, আসার সাহস পাচ্ছে না। কিন্তু আমাদের এই ভাই মুসলিদুল ভাই জি, কিন্তু আমাদের এই ভাই অবিশ্বাস্য সত্য যে 30 বছর ধরে এত সুন্দর জীবনযাপন করেছিলেন, কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ ছিল, আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল। শুধু আমির জামাতের কথা শুনে আনুগত্য করে উনি সমস্ত কিছু দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে? আপনার হাত তুলে দেখান, তার পাশে থাকবেন ইনশাআল্লাহ। উনি আপনাকে ছেড়ে যাবেন না। দেশ ছেড়ে বাংলাদেশ জামাত ইসলামী কেউ পালায় যায় না। যারা কথায় কথা বলতো শেখের বেটি পালায় না, তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর জামাত ইসলামীর লোকরা দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশ ত্যাগ করার চিন্তা করিনি, কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল। জামাত ইসলামী জনগণের দল, জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী। তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা, আজকে তারা 18 কোটি মানুষকে ফেলে রেখে ভারতে আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবনযাপন করছেন। আপনারা বলেন, যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে, তারা কি দেশপ্রেমিক? না, যারা বিদেশ থেকে এসে
ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক। আগামী দিন আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশপ্রেমিক ইসলামী শক্তির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে দাঁড়িপাল্লা মার্কা আমাদের মসরুদ্দিন ফরিদ ভাইকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, ঢাকা থেকে আগত আমাদের মেহমানবৃন্দ, জামাত ইসলামীর দায়িত্বশীল ভাই ও বোনেরা এবং সর্বোপরি চৌগাছা ঝিগরগাছার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের জন্যে শুভেচ্ছা এবং শুভ দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ভাই। ওনার পাশে বসে আমি আজকে কথা বলতে পারবো কিনা জানি না। আমার মনে হচ্ছিল আমার মীর কাশেম আলী ভাইয়ের কথা, আমার মনে হচ্ছে কামরুজ্জামান ভাইয়ের কথা, আমার মনে হচ্ছে মুজাহিদ ভাইয়ের কথা, আমার মনে হচ্ছিল নিজামী ভাইয়ের কথা। আমাকে তারা অত্যন্ত স্নেহ করতেন, কারণ তখন ঝিনেদা ক্যাট কলেজে পড়তাম, ভালো রেজাল্ট করলাম ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে। তারা নিজের ছোট ভাইয়ের মতো করে যখন শিবির ওপেন হলো ৭৭ সালে, ব্যক্তিগতভাবে তারা আমাকে স্নেহ করতেন। তাই আজহার ভাইয়ের পাশে বসে, আজহার ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমরা নির্বাচন করেছি, কিন্তু কেন জানি আজকে শুধু ওনাদের কথা আমার মনে চলে আসছে। আপনারা অনেক ভালো ভালো বক্তা আছেন, কথা বলবেন, আমি মনে হয় আজকে কথা বলতে পারবো না, দুই একটা কথা বলার চেষ্টা করব। অনেকে বলছেন যে আমার সাথে দেখা করতে গেলে নাকি ভিসা করে টিকিট কেটে লন্ডনে যাওয়া লাগবে। তা আপনারা ভিসা টিকিট কেটে কাটছেন? আজকে হাত উঠান। আমি আপনাদের দোয়ায় আমিরে জামাত যখন লন্ডনে আমাকে বললেন যে অনেক দিন বিদেশে থেকেছো, দেশে আসতে হবে, দেশে কাজ করার, দেশ গড়ার সময়, তখন আমার বিদেশি পাসপোর্ট ছেড়ে দিয়ে আমার চাকরি ছিল আরও 7 বছর, চাকরি ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। আল্লাহ যেন আমার জীবনের বাকি দিনগুলো আপনাদের সাথে সুখে দুঃখে থেকে যখন ডাক আসবে, যেন আপনাদের মাঝে থেকেই চলে যেতে পারি ইনশাআল্লাহ। 46 বছর আগে আদ্দিন হাসপাতাল শুরু করেছিলাম, ছোট্ট একটা ঘর ভাড়া করে, আমার মনে আছে। আজকে আদ্দিন অনেক বড় হয়েছে, 10টা হাসপাতাল আমাদের দেশে, 5টা মেডিকেল কলেজ। আমরা মাঝখানে মেডিকেল ক্যাম্প করেছি, প্রায় 50,000 রোগী দেখেছি, 5,000 চশমা দিয়েছি, 1200 রোগীর চিকিৎসা, চোখের অপারেশন করেছি আল্লাহর রহমতে। দোয়া করবেন যেন এই আদ্দিনকে আরও বড় করতে পারি, এবং আপনাদের যে মেডিকেল ক্যাম্প যেটা চালু করেছি আমরা, বছরে কয়েকবার যেন এটাকে আমরা চালু রাখতে পারি ইনশাআল্লাহ। চৌগাছার হাসপাতাল 50 বেড থেকে 100 বেড হওয়ার পারমিশন হয় 2007 সালে। 24 সাল পর্যন্ত, আজকে 25 সাল, এটা কিন্তু চালু হয়নি। চৌগাছার শ্রেষ্ঠ সন্তান নাসিমুল গনি শেলি ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, শেলি ভাই কেন এতদিন লাগছে? উনি বললেন যে একটা লোক যদি আমি পেতাম যে মন্ত্রণালয়ে এসে একটু দৌড়াদৌড়ি করবে, ফাইল তো এমনি ঘোরে না বাংলাদেশে, মুভ করে না, তাহলে এটা অনেক আগেই হতো। উনি সাহায্য করলেন, এবং আমাদের আরেক শ্রেষ্ঠ সন্তান সচিব কামাল উদ্দিন ভাই, উনিও সাহায্য করলেন। আমরা কিন্তু এটার 17 বছর যেটা হয় নাই, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পারমিশন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং অর্থ মন্ত্রণালয় থেকে, কিন্তু আমরা গত মাসে এটা 17 বছর পরে আল্লাহর রহমতে বের করে দিয়েছি। জামাতে ইসলামীর
অনেকগুলা মূল যে আমাদের এজেন্ডা আছে, আমরা যেগুলোর কাজ বেশি করে করতে চাই, চাঁদাবাজ বন্ধ করা, টেন্ডারবাজি বন্ধ করা, এগুলোর কথা ভাইরা বলেছেন, এটা আমি বলবো না। কিন্তু স্বাস্থ্য খাত হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, এবং এটা আমাদের একটা এখানে বরাদ্দ বাড়ানো এবং স্বাস্থ্য খাতকে কীভাবে উন্নয়ন করা যায় সেটার জন্যে আল্লাহর মেহেরবানিতে আমি গত 1 বছর আমাদের যে উপদেষ্টা পরিষদ আছেন, এখন যে সরকার আছেন, তাদের সাথে মিলে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ এই কাজ অব্যাহত থাকবে। এবং যে জাতীয় পুরস্কার এমদাদ ভাইয়ের নেতৃত্বে যে 14 বার চৌগাছা পেয়েছে, এবং আপনারা গর্বিত হবেন, একবার আমি এখানে জুরিক গেছি সুইজারল্যান্ডে, তখন আমি চৌগাছার এত জানাশোনা নাই। জুরিকে একজন আমাকে জিজ্ঞেস করলো চৌগাছার হাসপাতালের কথা। এই চৌগাছা কিন্তু দুনিয়ায় অনেক জায়গায়, এখানে আল্লাহর রহমতে আমাদের হাসপাতালের সুনাম আছে। এই সুনাম ইনশাল্লাহ আমরা অনেক বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, ইনশাল্লাহ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায়, এটা হলো আমাদের একটা অন্যতম বড় অঙ্গীকার। আল্লাহর মেহেরবানিতে আমার দুনিয়ায় 65 দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে। বিশেষ করে ইংল্যান্ডে যখন কাজ করতাম, আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা একসাথে আমরা অনেক কিছু করি। আপনাদের যেমন এখান থেকে চিটাগাং যাওয়া সহজ, আমরা ওইভাবে যাতায়াত করতাম। ওখানে স্বাস্থ্য ব্যবস্থা অস্ট্রেলিয়ার সাথে আমাদের অনেকটা মিল আছে। সব কিছুই তো এদেশে আনা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা অনেকেই কলকাতায় যান চিকিৎসা করতে, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, কিন্তু ওখানে যে ডাক্তাররা চিকিৎসা করে তারা কিন্তু আমাদের হাতেই, আমি বলবো বহু ডাক্তার আমাদের হাতেই কিন্তু ওই সব দেশ থেকে এসে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, তারা ওই সব দেশে ফিরে গিয়েছে, সেখানে আপনারা চিকিৎসায় যান। দোয়া করবেন আমরা যেন যশোরের আদ্দিনকে এবং যশোরের আরও যে স্বাস্থ্য ব্যবস্থা আছে এমন উন্নয়নে নিয়ে যেতে পারি, যাতে চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, ঢাকা থেকে লোক আমাদের এখানে চিকিৎসার জন্য আসবে ইনশাল্লাহ, এবং আপনাদের আর ঢাকায় বা কলকাতায় বা থাইল্যান্ডে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। আমরা কি আজানের জন্যে, হ্যাঁ, আজানের জন্য কি কথা বন্ধ রাখবো? আচ্ছা, দূরের আজান একজন জবাব দেবে, আমি শেষ করে দিচ্ছি। শিক্ষা খাত হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ খাত। শুধু শিক্ষা খাতে যদি আমরা বরাদ্দ না বাড়াই, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে না। আমাদের প্রায় 1 কোটি আমাদের দেশের যুবকরা বিদেশে কাজ করছে, যেটা আমাদের দেশের একটা অন্যতম বড় আমাদের একটা বড় জিনিস, যে আমাদের সেটা যদি আমরা এখানে বিদেশে যারা কাজ করেন একটা আনস্কিল, অধিকাংশ হলো আনস্কিল লেবার, কিন্তু যদি আমরা এইসব যুবকদেরকে, পৃথিবীতে কিন্তু উন্নত বিশ্বে একটা বিরাট সমস্যা, এখন তাদের জনসংখ্যা যুবক কমে যাচ্ছে, বৃদ্ধ লোকের অনেক বেশি, যে কারণে যুবক যারা কাজ করেন তাদের কিন্তু অনেক বেশি ডিমান্ড। আমরা যদি এই যুবকদেরকে যদি আমরা কিছু টেকনিক্যাল know-how এবং শিক্ষিত করতে পারি, তাহলে যে বেতন পান সেটা কিন্তু 4 থেকে 5 গুণ করে ফেলা খুবই সম্ভব। মূল্যবান বক্তারা আরও বক্তব্য রাখবেন। আমি মা বোনদের জন্য শুধু বলছি যে আপনাদেরকে এখানে 5 ঘন্টার কাজ করে 8 ঘন্টার বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সরকার ভর্তুকি দিবেন। আমরা যে নারী নির্যাতন এবং যৌতুক, এটাকে আমরা সম্পূর্ণ, এটা 0 টলারেন্স, এটা ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে বন্ধ করে দেওয়া হবে। তাই আসুন আমরা সবাই মিলে চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, সকল মানুষকে যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবার জন্য সমান আইন দিয়ে, শিক্ষা খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে, স্বাস্থ্য খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে সবাই মিলেমিশে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা এখানে 4:30 আসরের নামাজ পড়বো, কেউ ওঠার চেষ্টা করবেন না, জামাতের সাথেই নামাজ হবে ইনশাল্লাহ। এই জন্যে আপনারা বসে পড়ুন। আজ এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য
13 আসনের মোহাম্মদপুর আদাবর এলাকার